এটা কোনো গল্প নয়, এটা একেবারে বাস্তবের কাছাকাছি একটি ঘটনা যা আয়েশা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। একটি ছোট্ট ভুল, আর সেই ভুলই কিভাবে তার ভাইয়ের পুরো পরিবারকে ঠেলে দিয়েছিল এক ভয়ঙ্কর পরিণতির দিকে। শেষ পর্যন্ত তাদের সঙ্গে কি ঘটেছিল, এই অজানা শিউরে ওটা সত্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বর্ষার এক রাত, ঢাকা শহর তখন অবিরাম বৃষ্টিতে ভিজছে। ধানমন্ডির ২৭ নম্বরের রাস্তা দিয়ে গাড়িগুলো ধীরে ধীরে এগুচ্ছে, চারপাশে কেবল ঝাপসা আলো আর ধোঁয়াশা। সেই রাতে গাড়ি চালাচ্ছিল আজলান। হঠাৎ করে তার চোখে পড়ল রাস্তার ধারে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, একদম একা। সেদিন রাতে আজলান ভেবেছিল সে শুধু একজন অসহায় মেয়েকে সাহায্য করছে, কিন্তু সে কি জানতো এই একবার থামাই তার জীবনের সব কিছু বদলে দেবে। আজলান ২৫ বছর বয়সী ঢাকার এক সাধারণ সুদর্শন যুবক। দিনে অফিসে, রাতে বাবা মায়ের সঙ্গে রাতের খাবার খায়। জীবনে আপাত দৃষ্টিতে কোনো ঝামেলা নেই। তার একটাই চিন্তা, সে এখনো অবিবাহিত। মা অনেক সম্বন্ধ দেখেছেন, কিন্তু কোনো মেয়ে তার মন ছুঁতে পারেনি। আজলান হেসে বলতো, আম্মি, যে মেয়ে আমার মন ছুঁয়ে যাবে তবেই তো কিছু হবে। মা দীর্ঘশ্বাস ফেলতেন, বাবা বয়স তো তোর বাড়ছে। কিন্তু আজলানের কোনো তাড়া ছিল না। সে চাইতো এমন একজন যে সবার থেকে আলাদা, যে হবে একটু রহস্যময়ী, একটু বিশেষ। সেই সন্ধ্যায় অফিস থেকে বের হতেই শুরু হলো প্রবল বৃষ্টি। গাড়ির কাঁচ ঝাপসা হয়ে যাচ্ছিল, চারদিকে হর্ন, পানি আর ব্যস্ততার শব্দ। হঠাৎ করেই তার চোখে পড়ল রাস্তার ধারে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, একদম একা, বৃষ্টিতে ভিজছে। চুলগুলো এলোমেলো হয়ে মুখে লেগে আছে, হাত দিয়ে মুখ ঢেকে সে দাঁড়িয়েছিল। এক মুহূর্তের জন্য আজলান ভেবেছিল চলে যাবে। ঢাকায় অপরিচিত কাউকে গাড়িতে তোলা নিরাপদ নয়, কিন্তু তার মন মানল না। সে গাড়ি ধীর করল, কাঁচ নামিয়ে বলল, আপনি ঠিক আছেন? মেয়েটি ঘুরে তাকালো, চোখে তার অদ্ভুত ক্লান্তি, কিন্তু কণ্ঠে অদ্ভুত এক শান্ত ভাব। হ্যাঁ, ঠিক আছি, ধন্যবাদ। এই একটি বাক্যই যেন আজলানের বুকের ভেতর সবকিছু নাড়িয়ে দিল। কেন জানি তার মনে হলো এই দেখা মেয়েটা মোটেও সাধারণ নয়। আজলান দরজা খুলে বলল, বসুন, আমি নামিয়ে দিচ্ছি। মেয়েটি একটু ইতস্তত করল, তারপর গাড়িতে উঠে বসল। সে বলল, আমার নাম জয়া, অনেক ধন্যবাদ। আজলান বলল, আমি আজলান। তারপর আবার সে গাড়ি চালানো শুরু করলো। বৃষ্টির শব্দের মাঝে ধীরে ধীরে তাদের কথাবার্তা জমে উঠল। জয়া হালকা হেসে বলল, আপনি থেমে ভালো করেছেন, সাধারণত কেউ থামে না। আজলান বলল, জানি না কেন, শুধু মনে হলো আমার থামা উচিত। জয়া জানালার বাইরে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে বলল, হয়তো কিছু মানুষ দুর্ঘটনার পরই তাদের পথ বদলায়। আজলান চমকে তার দিকে তাকালো, কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জয়া আবার নীরব। কিছুক্ষণ পর বৃষ্টি একটু কমলো। আজলান গাড়ি থামালো একটি পুরনো সরু গলির সামনে। জয়া বলল, এখানেই নামিয়ে দিন, বাকিটা আমি হেঁটে যাব। আজলান বাইরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। সামনে একটা জীর্ণ পুরনো বাড়ি, দেয়াল বেয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে। গলিটা একদম ফাঁকা, কোনো মানুষ নেই, কোনো আলো নেই। এই জায়গাটা ঠিক আছে? আজলান জিজ্ঞেস করল। জয়া হেসে বলল, আমি এখানেই থাকি, চিন্তা করবেন না। সে গাড়ি থেকে নামলো, একবার পেছনে তাকিয়ে ধন্যবাদ জানালো, তারপর ধীরে ধীরে অন্ধকারের মধ্যে হেঁটে চোখের সামনে থেকেই অদৃশ্য হয়ে গেল। সে কিছুক্ষণ গাড়ির ভেতরেই বসে রইল, হাত দুটো স্টিয়ারিংয়ে জমে আছে, চোখ সামনে, কিন্তু কিছুই যেন দেখছে না। মনের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা। শেষ পর্যন্ত সে ইঞ্জিন স্টার্ট করলো। গাড়ি ধীরে ধীরে তার বাড়ির দিকে এগোলো, কিন্তু সারাটা পথ তার মাথা জুড়ে একটা প্রশ্নই ঘুরতে থাকলো, জয়া সে কে ছিল? পরের দিন সকালে বৃষ্টি থেমে গেছে, কিন্তু আজলানের মাথার ভেতর সেই রাত থামেনি। অফিসে যাওয়ার পথে সে হঠাৎই সিদ্ধান্ত নিল, একবার দেখে আসি, হয়তো সত্যি ও এখানেই থাকে। গাড়ি ঘুরে গেল সেই গলির দিকে। দিনের আলোয় জায়গাটাকে দেখে আজলান যেন থমকে গেল। দেয়ালগুলো শেওলায় ঢাকা, দরজায় মোটা জং, এক পাশ ভাঙা। আজলান গাড়ি থেকে নামলো, ধীরে ধীরে বাড়ির দিকে এগোলো। ঠিক তখন পাশের এক দোকান থেকে ভেসে এলো আওয়াজ, কি করছেন ভাই সাহেব? সে বলল, এখানে একটা মেয়ে থাকে জয়া, কাল রাতে আমি এখানেই তাকে নামিয়েছিলাম। দোকানদার কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর অবাক গলায় বলল, এই বাড়ি তো 10 বছর ধরে খালি।
এখানে কেউ তো থাকে না। মুহূর্তের মধ্যে আজলানের হাত থেকে গাড়ির চাবিটা পড়ে গেল। সে আবার বাড়ির দিকে তাকালো। একই দরজা, একই দেয়াল, একই গলি, কিন্তু সবকিছু এখন মৃত, নির্জীব। তার বুকের ভেতর ধক করে উঠল। আর কিছু না বলে সে গাড়িতে উঠে পড়ল। গাড়ি স্টার্ট দিয়ে প্রায় পালিয়ে যাওয়ার মতো করে সেখান থেকে সে চলে গেল। সারাদিন সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো হয়তো ভুল গলি ছিল, হয়তো মেয়েটি কারো বাড়িতে অতিথি হিসেবে উঠেছিল, হয়তো রাতে বৃষ্টিতে সবকিছু সে গুলিয়ে ফেলছে, কিন্তু মন যেন কিছুতেই মানছিল না। পরের দিন অফিস থেকে ফেরার পথে প্রচণ্ড যানজট। বিরক্ত হয়ে আজলান সেই পুরনো রাস্তাটাই ধরল যেখানে প্রথমবার তার জয়ার সাথে দেখা হয়েছিল। সূর্য তখন ডুবছে, আকাশ পরিষ্কার। রাস্তার ধারে একটা ছোট চায়ের দোকান খোলা। আজলান সিগারেট ধরালো একটা, শুধু মাথাটা হালকা করার জন্য। ঠিক তখনই সে দেখল সেই পরিচিত মুখ, জয়া। এবার সে পড়েছে সাদা ওড়না, সাধারণ পোশাক, চা বিক্রেতার সাথে স্বাভাবিকভাবে কথা বলছে, হাসছে, একদম জীবন্ত, একদম স্বাভাবিক। আজলান অবিশ্বাসীর চোখে ঘড়ির দিকে তাকালো, তারপর আবার জয়ার দিকে, যেন গতকালের সেই বৃষ্টি ভেজা রাত কোনোদিন ঘটেইনি। ধীরে ধীরে কাছে গিয়ে বলল, জয়া। মেয়েটি ঘুরে তাকালো, মুখ শান্ত, চোখে কোনো বিস্ময় নেই। সে বলল, হ্যাঁ, আপনি আমাকে চেনেন? আজলানের গলাটা শুকিয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, কাল রাতে ধানমন্ডি 27 নম্বরে আমি আপনাকে। জয়া ভ্রু কুচকে বলল, হয়তো আপনি অন্য কাউকে মনে করছেন, আমি তো কাল এখানেই ছিলাম। ঠিক তখনই চা বিক্রেতা বলে উঠল, হ্যাঁ ভাই, এ তো রোজই আসে, কালও এসেছিল, বৃষ্টিতেও। আজলানের মুখ দিয়ে আর কোনো শব্দ বেরোলো না। সে ধীরে ধীরে পেছাতে লাগলো, গাড়িতে উঠে বসলো, আর এক মুহূর্তও না থেমে সেখান থেকে চলে গেল। 2 দিন কেটে গেল, কিন্তু আজলানের মন থেকে সেই দেখা কিছুতেই মোছা গেল না। অফিসে বসে ফাইলের দিকে তাকিয়ে থাকলেও মস্তিষ্কের ভেতর ঘুরতে থাকতো একটাই প্রশ্ন, যদি জয়া মিথ্যা কথা বলে থাকে তাহলে কেন? আর যদি সে সত্যিই বলে থাকে তাহলে সেই বৃষ্টি ভেজা রাতে তার গাড়িতে যে মেয়েটি বসেছিল সে কে? এই প্রশ্নের ভার বয়ে বেড়াতে বেড়াতে এক সন্ধ্যায় সে বন্ধু ফারাজের সঙ্গে একটি ক্যাফেতে গেল। হঠাৎ আজলান জিজ্ঞেস করে বসলো, আরে দোস্ত, কখনো এমন হয়েছে কাউকে দেখেছিস, কথা বলেছিস, আর পরের দিন সে তোকে একেবারেই চিনতে পারছে না? ফারাজ হেসে উঠল। সে বলল, গাঁজা ফাজা খেয়েছিস নাকি দিনের বেলায় স্বপ্ন দেখছিস? আজলান যেন হেসে বিষয়টা উড়িয়ে দিল, কিন্তু বুকের ভেতরে অদ্ভুত এক চাপ তার জমে রইল। ক্যাফে থেকে বেরিয়ে যখন পার্কিং এর দিকে হাঁটছিল, হঠাৎ আজলানের পা থেমে গেল। সামনে একটু দূরেই সে দাঁড়িয়েছিল জয়া, একই ওড়না, একই ভঙ্গি, আর এবার সে সরাসরি তার দিকে তাকিয়ে হাসছিল। আজলান কয়েক সেকেন্ড নিঃশ্বাস নিতেও ভুলে গেল, চোখ সরাতে পারছিল না। জয়া, সে খুব নিচু স্বরে ডাকলো, কেমন আছেন আপনি? আপনি আমাকে চেনেন? আমরা তো সেদিন রাতে বৃষ্টিতে দেখা করেছিলাম। আমি আপনাকে ধানমন্ডি 32 পর্যন্ত নামিয়ে দিয়েছিলাম। জয়া বলল, আমার মনে হয় না আমাদের আগে দেখা হয়েছে, হয়তো আপনি অন্য কাউকে মনে করছেন। যাই হোক, আপনার নাম? আজলানের গলা শুকিয়ে গেল। সে বলল, আজলান। জয়া আবার হাসল, হাত বাড়িয়ে দিল, ভালো লাগলো দেখা করে। জয়ার হাত অস্বাভাবিক রকম ঠান্ডা, বরফের মতো। সে দ্রুত হাত ছাড়িয়ে নিল, কিন্তু চোখ সরাতে পারছিল না। মন বলছিল এ সেই মেয়েই, মস্তিষ্ক বলছিল এটা অসম্ভব। পরের দিন নিজেকে অনেক বোঝালো আজলান, হয়তো কেবল কাকতালীয়, হয়তো সবই তার কল্পনা, কিন্তু ভাগ্য যেন ইচ্ছে করেই তাকে ছাড়ছিল না। দুপুরে অফিস থেকে বেরোতেই সে দেখল বাসস্টপের কাছে জয়া দাঁড়িয়ে আছে। এবার সে ফোনে কথা বলছিল, কিন্তু আজলান পাশ দিয়ে যেতেই জয়ার সাথে তার চোখাচোখি হলো। জয়া বলল, কি অবাক কাণ্ড, আবার দেখা হয়ে গেল। হয়তো ভাগ্য চায় আমরা বারবার দেখা করি। আর ঠিক তখনই আজলান বুঝতে পারল এটা আর কাকতালীয় কোনো কিছু নয়। সেই দিনের পর থেকে তাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগলো, কখনো রাস্তার ধারে, কখনো চায়ের দোকানে, কখনো সন্ধ্যার হালকা আলোয় হাঁটতে হাঁটতে, কখনো পুরনো বইয়ের দোকানে যেখানে ধুলো আর কাগজের গন্ধ সময় থেমে থাকে। জয়ের কথায় এক অদ্ভুত শান্তি ছিল। তার পাশে বসলে আজলানের মনে হতো সবকিছু যেন ঠিক হয়ে যাচ্ছে। তবুও তার ভেতরে এমন কিছু ছিল যা আজলান ধরতে পারত না। কখনো সে প্রাণ খুলে হাসত, পরের মুহূর্তেই চুপ হয়ে যেত। চোখে ভেসে উঠত এক গভীর ভার,
যেন সে বুকের ভেতর কোনো না বলা গল্প বয়ে বেড়াচ্ছে। ধীরে ধীরে আজলান বুঝতে পারল এই মেয়েটি কেবল কাকতালীয় নয়, সে তার জীবনের ভেতর ঢুকে পড়েছে। কয়েকটা সপ্তাহ পেরুতেই আজলানের দিনগুলো জয়া ছাড়া অসম্পূর্ণ হয়ে গেল। অফিসের মিটিংয়ে বসেও সে অন্যমনস্ক হয়ে পড়ত, মোবাইলের স্ক্রিনে বারবার তাকাতো, আর সন্ধ্যা নামলেই কোনো না কোনো অজুহাতে সে বেরিয়ে পড়ত জয়ার খোঁজে। জয়াও আগের চেয়ে কাছের হয়ে উঠছিল, কিন্তু কিছু কিছু দিনে হঠাৎ তার মুখে এমন গম্ভীর বিষণ্ণতা নেমে আসতো যেন সে কোনো অদৃশ্য ভয়ের ছায়ার ভেতর বাস করছে। একদিন পার্কের এক কোণে ভেজা বেঞ্চে বসে তারা কথা বলছিল। হঠাৎ আজলান বলে উঠল, জয়া, আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। জয়া কোনো উত্তর দিল না, কয়েক মুহূর্ত নিস্তব্ধ। তারপর ধীরে বলল, আজলান, কিছু কথা বললে সবকিছু বদলে যায়। তুমি কি সত্যিই সব বদলানোর জন্য প্রস্তুত? আজলান এক মুহূর্তও দেরি করল না। সে বলল, যদি তুমি আমার পাশে থাকো তাহলে হ্যাঁ। জয়া তার দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন এক অদ্ভুত ভয়, যা আজলান তখনও বুঝতে পারিনি। কয়েকদিন পর আজলান ঠিক করলো আর লুকিয়ে রাখবে না। রাতের খাবারের সময় সে ধীরে ধীরে বলল, মা, আমি কাউকে পছন্দ করি। আজলানের মা যেন থমকে গেলেন। তিনি বললেন, কে? আজলান বলল, তার নাম জয়া, খুব ভদ্র বুদ্ধিমতী মেয়ে। আজলানের মা আর তার বোন আয়েশা একে অপরের দিকে তাকালো। কোথাকার মেয়ে? তার পরিবার? আজলান একটু ইতস্তত করলো, তারপর বলল, সে একা থাকে, তার বাবা মা কেউ নেই। ঘরের ভেতরে হঠাৎ একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। আজলানের বাবা চোখ নামিয়ে গম্ভীর স্বরে বললেন, বাবা, আমরা তোমাকে বিশ্বাস করি, কিন্তু যার কোনো পরিবার নেই তার বিষয় নিয়ে তো প্রশ্ন ওঠে। আয়েশা ধীরে ধীরে বলল, ভাই, আজকাল মানুষ পরিচয় ছাড়া আসে, পরে দেখা যায় সবই মিথ্যা। আজলানের গলা তেতো হয়ে উঠল। সে বলল, সবাই তো এরকম হয় না, জয়া আলাদা। মা গভীর নিঃশ্বাস ফেললেন, কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, আচ্ছা ঠিক আছে, আগে তাকে বাড়িতে ডেকে আন, আমরা নিজের চোখে তাকে দেখে নিই। আজলান স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সেই স্বস্তির নিচেই মনের এক কোণে অজানা একটা ভয় তার মাথা চাড়া দিতে শুরু করলো। পরের রবিবারে জয়া বাড়িতে এলো। আজলানের মা বিশেষ আয়োজন করেছিলেন, ঘর গোছানো, চা নাস্তার ব্যবস্থা। জয়া পরেছিল সাধারণ সাদা পোশাক, চুল গোছানো, মুখে সেই চেনা হাসি। কথাবার্তা শুরু হলো। সে খুবই বিনয়ী, প্রতিটা প্রশ্নের উত্তর দিচ্ছিল সংক্ষিপ্ত কিন্তু নিখুঁতভাবে। হঠাৎ আজলানের বাবা প্রশ্ন করলেন, মা, তোমার বাবা মা কোথায় থাকেন? জয়া এক মুহূর্তের জন্য চোখ নামালো, তারপর ধীরে ধীরে বলল, তারা দুজনের কেউই এখন নেই। এক মুহূর্তে পুরো ঘর নিস্তব্ধ। মা তাড়াতাড়ি গলা পরিষ্কার করে বললেন, চা নাও, ঠান্ডা হয়ে যাও। কথা অন্যদিকে ঘুরে গেল, কিন্তু সেই নীরবতা যেন পুরোপুরি কাটল না। কয়েক সপ্তাহের মধ্যেই কথা বিয়ে পর্যন্ত গড়ালো। মা বললেন, এত তাড়াতাড়ি কেন? কিন্তু আজলানের জেদ অটল রইল। শেষ পর্যন্ত ঠিক হলো একটা অসাধারণ বিয়ে হলো, নিজেদের বাড়িতে, কেবল ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে। বিয়ের দিনে জয়া পরেছিল একটা হালকা গোলাপি পোশাক, মুখে নরম হাসি, কিন্তু চোখে সেই অদ্ভুত গভীর শান্তি। মাওলানা সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। এক মুহূর্তও না ভেবে আজলান বলল, কবুল। চারপাশে হাসির শব্দ উঠল। তারপর মাওলানা জয়াকে কবুল বলতে বললেন। জয়াও বলল, কবুল। এই শব্দটা উচ্চারণের সাথেই আজলানের মায়ের হাতে ধরা তসবির দানাগুলো হঠাৎ ছিঁড়ে পড়ে গেল মেঝেতে। শব্দটা যেন আজলানের বুকের ভেতরে আঘাত করল। সে অজান্তেই জয়ার দিকে তাকালো। এক মুহূর্তের জন্য তার মনে হলো জয়ার চোখ দুটো অস্বাভাবিক রকম গাঢ় হয়ে গেছে, যেন আলো গিলে খাচ্ছে। আজলান পলক ফেলল। সব স্বাভাবিক। নিজেকে বোঝালো, এটা ক্লান্তি, আমার কল্পনা। কিন্তু মা চোখ নামিয়ে ফিসফিস করে বললেন, আল্লাহ মঙ্গল করুন। বিয়ের পর জয়া তাদের বাড়িতেই উঠল। আজলানের সাথে সে আগের মতোই ছিল, মিষ্টি, যত্নশীল। কিন্তু মা আর আয়েশার কাছে তার আচরণ ধীরে ধীরে কেমন যেন রুক্ষ হয়ে উঠতে লাগলো। আর রাত নামলেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। কখনো মাঝরাতে দরজার সামনে কারো পায়ের শব্দ শোনা যেত, কখনো রান্নাঘর থেকে থালার আওয়াজ, কখনো আয়েশার ঘরে হঠাৎ ঠান্ডা হাওয়া। আর জয়া, সে তখন গভীর ঘুমে অথবা ঘুমের ভান করছিল। একদিন রাত, ঘড়িতে ঠিক 3টা বাজে, যখন আয়েশার ঘুম হঠাৎ ভেঙে গেল। ভীষণ পিপাসা পেয়েছে। ঘরের আলো না জ্বালিয়েই সে নিঃশব্দে বের হলো। পুরো বাড়ি তখন নিস্তব্ধ, শুধু দূরে ঘড়ির টিকটিক শব্দ হচ্ছে।
রান্নাঘরের দরজার কাছে এসে সে থমকে গেল। ভেতরে হালকা আলো, ফ্রিজের আলো, ফ্রিজের দরজাটা খোলা। আয়েশার বুকটা ধরফর করে উঠল। জয়া, সে ফ্রিজের সামনে মেঝেতে বসে আছে। তার হাতে একটা বড় কাঁচা লাল মাংসের টুকরো। সে সরাসরি সেই মাংস চিবুচ্ছে। ধীরে ধীরে নিষ্ঠুরভাবে রক্ত তার ঠোঁট বেয়ে নামছে, আর তার মুখে এক ভয়ঙ্কর প্রশান্তি, যেন এটাই তার স্বাভাবিক খাবার। আয়েশার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। চুপিসারে ঘুরে প্রায় দৌড়ে নিজের ঘরে ফিরে গেল। দরজা বন্ধ করে বিছানায় ঢুকে পড়ল। তার শরীর কাঁপছিল, দাঁতে দাঁত লেগে যাচ্ছিল। পরের দিন সকাল নাস্তার টেবিলে সে মায়ের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, মা, সে মানুষ নয়। মা চমকে তাকালেন। কি বলছিস? আয়েশা কাঁপা কাঁপা গলায় সব বলে ফেলল। ভাবি ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে খাচ্ছিল মা, একদম জন্তুর মতো। মায়ের মুখটা যেন সাদা হয়ে গেল। ঠিক তখনই আজলান টেবিলে এলো। মা আর আয়েশা দুইজনই একসাথে সব বলল। আজলান কিছুক্ষণ শুনল, তারপর হেসে উঠল। আরে ধুর, আয়েশা নিশ্চয় স্বপ্ন দেখেছিস। জয়া তো মাংসের গন্ধই সহ্য করতে পারে না, আর কাঁচা মাংস তোমরা অতিরিক্ত ভাবছ। সে কথাগুলোকে উড়িয়ে দিল। কিছুক্ষণ পর মা চা বানাচ্ছিলেন। তার পেছনের পুরো বাসনপত্রের রেক কেউ ধরা ছোঁয়া ছাড়াই উল্টে পড়ে গেল। গরম চা মায়ের হাতে পড়ল। তিনি চিৎকার করে উঠলেন। আয়েশা দৌড়ে গেল, আর ঠিক তখনই সে দেখল সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে জয়া, নীরব, হাতে একটা কাপড়, মুখে এক অদ্ভুত প্রশান্ত হাসি। মা আর আয়েশার বুকের ভেতর ভয় জমে বরফ হয়ে গেল। সেই দুপুরে তারা আবার আজলানকে সব বলল। আজলান চুপ করে শুনল, তারপর কপালে হাত রেখে বিরক্ত গলায় বলল, এগুলো কি আজগুবি কথা? জয়া তো এমন নয়। মা কাপা গলায় বললেন, বাবা, আমি মিথ্যা বলছি না। এই মেয়েটির মধ্যে কিছু সমস্যা আছে। আজলানের গলাটা যেন তেতো হয়ে গেল। সে বলল, মা, আমাদের সুখটাই কি এখন তোমাদের সহ্য হচ্ছে না? আমি সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকবো, ফিরে এসে কথা বলবো। আজলান বেরিয়ে গেল। ঘরে রইল তার মা আর আয়েশা। দুজনেই একে অপরের দিকে তাকালো। মা ধীরে ধীরে বললেন, আমাদের কাউকে ডাকতে হবে, কোনো হুজুরকে। আয়েশা মাথা নাড়ল। তার চোখে ভয়ের অশ্রু। সে বলল, হ্যাঁ মা, না হলে দেরি হয়ে যাবে। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো। কাকে ডাকবে? মা আর আয়েশা একসাথে চমকে উঠল। দরজার কাছে দাঁড়িয়ে ছিল জয়া। ঘরের আলো জ্বলা থাকা সত্ত্বেও তার চোখে কোনো আলো ছিল না, শুধু ফাঁকা গভীর অন্ধকার। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। পায়ের শব্দ প্রায় শোনাই যাচ্ছিল না। নিচু ঠান্ডা স্বরে সে বলল, আমি তোমাদের দুজনকে সহ্য করছি, চুপচাপ। আমি কাউকে ক্ষতি করতে চাই না, কিন্তু তোরা আমাকে বাধ্য করছিস। মায়ের হাত যেন কাঁপতে থাকলো। আয়েশা ধীরে ধীরে পেঁচাতে লাগলো। তার গলা শুকিয়ে গিয়েছিল। সন্ধ্যায় আজলান ফিরল। সে ঘরে ঢুকতেই দেখল জয়া মেঝেতে বসে আছে, চুল খোলা, চোখে পানি। সে কান্না ভরা কণ্ঠে বলল, আজলান, তোমার মা আর বোন আমার সাথে খুব অন্যায় করেছে। তারা আমাকে পাগল বলছে, আমার বিরুদ্ধে গল্প বানাচ্ছে। আমাকে এই বাড়ি থেকে তারা বের করে দিতে চায়। আজলানের কণ্ঠ কঠিন হয়ে গেল। সে বলল, কি বলছো জয়া? আমার মা এমন নয়। জয়া আর কিছুই বলল না, কাঁদতে কাঁদতে মাথা নিচু করে দিল। এই দৃশ্য আজলানের ভেতরের রাগে আগুন ধরিয়ে দিল। সে সোজা বাইরে বেরিয়ে গেল। মা আর আয়েশা উঠোনে বসেছিল। আজলান চিৎকার করে বলল, তোমরা দুজনেই সীমা ছাড়িয়ে গেছো। আমার স্ত্রী সম্পর্কে এমন কথা বলতে তোমাদের একবারও লজ্জা হলো না? যদি তোমাদের জয়াকে সহ্য না হয়, তাহলে আমি তাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। মা উঠে দাঁড়িয়ে কাপা গলায় বললেন, বাবা আজলান, আমাদের কথা একবার শোন। কিন্তু আজলান থামল না, আর সাথে সাথে সে রাগে দরজা ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে গেল। আর ঘরের ভেতর থেকে জয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো, নির্বিকার, কিন্তু চোখের কোণে একটি সূক্ষ্ম বিপজ্জনক হাসি ফুটে উঠল, যেন সে ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। আর দূরে কোথাও একটা অদৃশ্য দরজা যেন পুরোপুরি খুলে গেল।